আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ খবর। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 92.32%। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 54,157 জন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি দেশের সব কলেজ, বিশ্ববিদ্যালয় পুনরায় খোলার ব্যাপারে নির্দেশিকা জারি করেছে। সরকার তথ্য প্রযুক্তি শিল্পের কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দিতে বেশ কিছু নিয়মাবলী শিথিল করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কোন্তের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনতে রাজ্যের মানুষকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। পূর্ব বর্ধমানের জামালপুর থানার মুইদিপুর গ্রামে বালির লরি উল্টে একই পরিবারের 3 জনের মৃত্যু। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর ও খাদান অফিসে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে আজ আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 92.32%। আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও 54,157 জন। এই নিয়ে 77,65,966 জন রোগমুক্ত হলেন। নতুন করে 47,638 জন সংক্রমিত হওয়ায় করোনা আক্রান্তের মোট সংখ্যা 84 লক্ষ ছাড়িয়ে গেছে। বর্তমানে 5,20,773 জন চিকিৎসাধীন, যা মোট আক্রান্তের 6.19%। এদিকে এই একদিনে আরও 670 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,24,985। মৃত্যুহার 1.49%। গত 24 ঘণ্টায় 12,20,711টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা এক উল্লেখযোগ্য মাইল ফলক। এই নিয়ে এ পর্যন্ত 11,54,00,000 নমুনা পরীক্ষা করা হল বলে আইসিএমআর সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলেছে, দ্রুত শনাক্তকরণ, সঙ্গে সঙ্গে আইসোলেশন ও কার্যকর চিকিৎসার ফলেই সংক্রমণ ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশের 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট কোভিড আক্রান্তের 78% রয়েছেন। গত 7 দিনে পজিটিভ রোগীর সংখ্যা 6 লক্ষেরও নিচে রয়েছে। রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 89% ছাড়িয়ে গেছে। 3.5 লক্ষেরও বেশি মানুষ আরোগ্য লাভ করেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি দেশের সব কলেজ, বিশ্ববিদ্যালয় পুনরায় খোলার ব্যাপারে নির্দেশিকা জারি করেছে। নতুন নির্দেশিকা অনুসারে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শক্রমে কন্টেনমেন্ট এলাকার বাইরে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে খোলা হবে। এ বিষয়ে স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রকের অনুমোদন পাওয়া গেছে। কম ছাত্রছাত্রীদের নিয়ে দূরত্ববিধি রক্ষা করে ছোট ছোট ক্লাসে পাঠদানের কথা ওই নির্দেশিকায় বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন মতো পড়ানোর সময় বাড়ানো যেতে পারে। ক্লাস শুরু করার আগে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকারকে ঘোষণা করতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠান যে এলাকায় অবস্থিত তা সম্পূর্ণরূপে নিরাপদ। তথ্য প্রযুক্তি শিল্পের কর্মীদের স্থায়ীভাবে বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দিতে সরকার বেশ কিছু নিয়মাবলী শিথিল করেছে। তথ্য প্রযুক্তি দপ্তর সূত্রে জানা গেছে, অন্যান্য পরিষেবা প্রদানকারী সংস্থা, ওএসপি এবং বিজনেস প্রসেস আউটস্ট্যান্ডিং বিপিও শিল্পের রেজিস্ট্রেশনের জন্য সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ। এর জন্য প্রয়োজনীয় কিছু নিয়মকানুনে অবশ্য ছাড় দেওয়া হয়েছে। এর আগে রেজিস্ট্রেশনের জন্য ব্যাংকে গ্যারান্টি বাবদ টাকা জমা রাখা, মাঝে মাঝে গিয়ে রিপোর্টিং বা হাজিরা দান, নেটওয়ার্ক ডায়াগ্রাম জমা দেওয়ার মতো যেসব আবশ্যিক শর্ত ছিল তা এখন থেকে আর থাকছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ওএসপি নীতি নির্দেশিকা আরও সরল করার ফলে বিপিও শিল্পে কাজের ক্ষেত্রে যে অতিরিক্ত চাপ ছিল তা অনেকটাই কমবে, কাজের পরিবেশও হবে অনুকূল। স্বাস্থ্য মন্ত্রক বিদেশ থেকে আগত সমস্ত যাত্রীদের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছে। যাত্রার আগে প্রত্যেককে www.newdelhiairport.in এ সেলফ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে বা বিমানবন্দরে প্রবেশ পর নির্দিষ্ট কাউন্টারে গিয়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। এয়ার বাবল ব্যবস্থাপনায় ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন বিমান পরিষেবা শুরু হয়েছে। ভিস্টারা এয়ারলাইন্সের প্রথম বিমান গতকাল দিল্লি থেকে ঢাকায় পৌঁছয়। এই নতুন পরিষেবাকে স্বাগত জানিয়ে বাংলাদেশের অসামরিক পরিবহন মন্ত্রী মোহাম্মদ মেহবুব আলী বলেছেন, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য ও অন্যান্য জরুরি প্রয়োজনে এই ব্যবস্থাপনা দুটি দেশের মানুষের উপকারে আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কোন্তের সঙ্গে বৈঠক করবেন। দুপক্ষের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। দুটি দেশের মধ্যে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হতে পারে।
ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কয়লা ক্ষেত্রে পঞ্চম কর্মী গোষ্ঠীর যৌথ সম্মেলন ভিডিও কনফারেন্সের মধ্যে অনুষ্ঠিত হল। ভারতের পক্ষে সম্মেলনে পৌরোহিত্য করেন কয়লা মন্ত্রকের অতিরিক্ত সচিব বিনোদ কুমার তেওয়ারি। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা শুরু হবার দুদিন পরেও পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন তা জানতে সারা বিশ্ব অধীর অপেক্ষায়। সিএনএন জানাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন 253টি ইলেকট্রাল ভোটে এগিয়ে আছেন। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 213টি ভোট। 538 সদস্যের ইলেকট্রাল কলেজে জয় পেতে হলে 270টি আসন পেতে হবে। এদিকে বেশ কয়েকটি প্রদেশে ভোটে কারচুপির অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প ভোট গণনা বন্ধ রাখতে বলেছেন। বিহারে আগামীকাল তৃতীয় তথা চূড়ান্ত দফা নির্বাচনে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। এই পর্বে 15টি জেলার 78টি আসনে ভোট নেওয়া হবে। একই সঙ্গে পশ্চিম চম্পারণ জেলার বাল্মীকিনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভোট গ্রহণ। 7 জন প্রার্থী ওই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। 2,35,00,000 ভোটার 1,204 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। তবে নকশাল উপদ্রুত বাল্মীকিনগর, রামনগর, সিমরি, ভক্তিপুর ও মহিষী এই 4 কেন্দ্রে ভোট নেওয়া হবে বিকেল 4টে পর্যন্ত। সেনাপ্রধান জেনারেল এম নারভানেকে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী নেপালি সেনাবাহিনী জেনারেল সম্মাননা প্রদান করেছেন। গতকাল কাঠমান্ডুতে রাষ্ট্রপতি সরকারি বাসভবন শান্তিনিবাসে এক অনুষ্ঠানে সেনাপ্রধানের হাতে একটি তরবারি ও স্ক্রল তুলে দেওয়া হয়। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনতে রাজ্যের মানুষকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। আজ সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ রাজ্যে শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের মতো মনীষীদের ভূমি। সে আধ্যাত্মিক চেতনার কেন্দ্র। এই রাজ্যের হৃত গৌরব পুনরুদ্ধারে রাজ্যবাসীকেই দায়িত্ব পালন করতে হবে বলে তিনি স্পষ্ট জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এর আগেও তিনি বহুবার দক্ষিণেশ্বরে এসেছেন এবং এই পুণ্যস্থান থেকে উৎসাহ ও প্রেরণা পেয়েছেন। পুজোর পর অমিত শাহ দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ গল্ফ ক্লাবে অজয় চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরে শ্রী শাহ দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে ইউজেডসিসিতে পৌঁছেছেন। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। হিমোগ্লোবিন ও ক্রিয়েটিনিনের মাত্রা ঠিক থাকায় গতকাল তাকে রক্ত দিতে হয়নি। চিকিৎসকরা ওনার ফের প্লাজমা থেরাপি ও ট্রেকিয়াস্টমির প্রয়োজন আছে কিনা আজ পর্যালোচনা করে দেখবেন। তবে গতকাল আরও একবার তার ডায়ালিসিস করা হয়। সৌমিত্রবাবু ডাকলে সাড়া দিচ্ছেন ও চোখ মেলে চাইছেন। তার সংক্রমণের মাত্রা কিছুটা কমেছে, নতুন করে জ্বরও আসেনি বলে বেলভিউ ক্লিনিকের পক্ষ থেকে জানানো হয়েছে। কোভিড পরিস্থিতিতে দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও একাধিক বিধিনিষেধ জারি করল কলকাতা হাইকোর্ট। বায়ু দূষণের কথা মাথায় রেখে এবছর রাজ্যে বাজি পোড়ানো এবং বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন, রাজ্যের সর্বত্র সমস্ত রকম বাজির ওপর এবছর নিষেধাজ্ঞা জারি করা হল। উত্তর 24 পরগনার টিটাগড়ে কেলভিন জুট মিলে গতরাতে বিধ্বংসী আগুন লাগে। ওই জুট মিলের পাটঘরে লাগা আগুন মুহূর্তের মধ্যে অন্যত্র ছড়িয়ে পড়ে। দমকলের 7টি ইঞ্জিন গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনে। পূর্ব বর্ধমানের জামালপুর থানার মুইদিপুর গ্রামে বালির লরি উল্টে একই পরিবারের 3 জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঁধের রাস্তা দিয়ে যাবার সময় ওভারলোডেড লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাড়ির উপর উল্টে গেলে ঘটনাস্থলে রিঙ্কু বাউরি ও তার ভাই রাহুল বাউরির মৃত্যু হয়। নাবালিকা ভাই বোনের মা সন্ধে বাউরি ও বাবা প্রশান্ত বাউরি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সন্ধ্যাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা ঘটনাস্থলে থাকা পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এতে কয়েকজন পুলিশকর্মী আহত হন। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও। ক্ষুব্ধ জনতা বালি খাদানে চড়াও হয়ে খাদানের অফিস আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ধমান থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ মানুষজনকে হটিয়ে দিয়ে মৃত ও জখম ব্যক্তিদের উদ্ধার করে। লরি চালক পলাতক, খালাসিকে আটক করা হয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়েছে। ভারতের রোহন বোপান্না ও অস্ট্রিয়ার অলিভার মারাজ জুটি প্যারিস মাস্টার্স টেনিসের পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অবাছাই বোপান্না মারাজ নবম বাছাই ফ্যাব্রিক মার্টিন ও জাঁ জুলিয়ান রজার জুটিকে 3-6, 6-4, 10-8 হারিয়ে দেন। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে আজ আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 92.32%। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 54,157 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কোন্তের সঙ্গে বৈঠক করবেন। খবর শেষ হল।